সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রোগ্রামিংয়ের গঠন এবং প্রবাহ চিত্রের বর্ণনা। যদিও বিগত একটি লেকচারে এই প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, যার কারণে এই লেকচারে এই প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট নিয়ে আর কোনো আলোচনা করব না। তো আমাদের এই 2.3 অনুচ্ছেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসটি হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ। তো আমি আজকের লেকচারে এই প্রোগ্রাম পরিকল্পনার ধাপ নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি। খেয়াল করো, আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ। তা আসলে এখানে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ বলতে আমরা কি বুঝতেছি? মূলত প্রোগ্রাম পরিকল্পনার ধাপ আর সফটওয়্যার পরিকল্পনার ধাপ একই জিনিস, কারণ প্রোগ্রাম মানেই হচ্ছে সফটওয়্যার। তো কোনো একটি সফটওয়্যার তৈরি করার পূর্বে বা কোনো একটি প্রোগ্রাম তৈরি করার পূর্বে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হয়, কারণ পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুসম্পন্ন হয় না। তো কোনো একটি সফটওয়্যার তৈরি করার পূর্বে আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করি সেই পরিকল্পনার ধাপসমূহকেই মূলত প্রোগ্রাম পরিকল্পনার ধাপ বলা হয়। তো এই প্রোগ্রাম পরিকল্পনার ধাপ আছে প্রায় 12টি। তো আমি এই লেকচারে এই 12টি ধাপের কাজই তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করতেছি খুব মনোযোগ সহকারে এই 12টি ধাপের কাজ তোমরা বুঝে নিবা, যাতে পরীক্ষায় আসলে তোমরা মুখস্থ না করে নিজে থেকেই বুঝে বুঝে অ্যান্সার করতে পারো। তো খেয়াল করো, প্রোগ্রাম বা সফটওয়্যার পরিকল্পনার প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করা। আসলে এখানে সমস্যা চিহ্নিতকরণ বলতে আমরা কি বুঝতেছি? আমরা যে একটি সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যার তৈরি করার ফার্স্ট পরিকল্পনাই হতে পারে যে আমরা কোন সমস্যার জন্য সফটওয়্যারটিকে তৈরি করব। বিষয়টি যদি আরও সহজভাবে বলি, খেয়াল করো, যদি তোমাকে বলা হয় যে ভাই আমাকে একটি সফটওয়্যার তৈরি করে দিন, তখন তুমি কি বলবা? তোমার কিন্তু ফার্স্ট প্রশ্নই হতে পারে যে আমি আসলে কোন সমস্যার জন্য সফটওয়্যারটিকে তৈরি করব। তো এখান থেকেই কিন্তু আমরা বুঝতেছি যে একটি সফটওয়্যার তৈরি করার পূর্বে আমাদের ফার্স্টেই পরিকল্পনা করতে হবে যে আমরা কোন সমস্যার জন্য সফটওয়্যারটিকে তৈরি করব। তো এটিকে তোমরা বর্ণনা হিসেবে লিখবা এভাবে যে প্রোগ্রাম পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা, অর্থাৎ ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কোন সমস্যার জন্য আমাদের সফটওয়্যারটিকে তৈরি করতে হবে সেই সমস্যাটিকে এখানে চিহ্নিত করতে হবে। আশা করি প্রথম যে ধাপটি আছে সেই ধাপটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রোগ্রাম পরিকল্পনার দ্বিতীয় ধাপ হচ্ছে সিস্টেম বিশ্লেষণ। আমরা কিন্তু প্রথম ধাপেই প্রোগ্রাম তৈরি করার জন্য বা সফটওয়্যার তৈরি করার জন্য সমস্যাকে চিহ্নিত করেছি। তো আমাদের যেহেতু সমস্যা চিহ্নিত করা কমপ্লিট, তো আমরা সেকেন্ড ধাপে সিস্টেমটাকে বিশ্লেষণ করতে পারি যে আমরা যে সমস্যার জন্য সফটওয়্যারটি তৈরি করব সেই সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের কী কী তথ্য লাগবে সেই তথ্যগুলোকে আমাদের এই স্টেপে সংগ্রহ করে বিশ্লেষণ করতে হবে, যা প্রোগ্রাম পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রোগ্রাম পরিকল্পনার দ্বিতীয় ধাপ হচ্ছে সিস্টেম বিশ্লেষণ বা সিস্টেম অ্যানালাইসিস, অর্থাৎ সমস্যা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে হবে এই ধাপে। আশা করি সিস্টেম বিশ্লেষণ কি সেটি তোমরা বুঝতে পেরেছ। প্রোগ্রাম পরিকল্পনার তৃতীয় ধাপ হচ্ছে প্রোগ্রামের ইনপুট ও আউটপুট নির্ণয় করা। তুমি নিজেকে নিজেই প্রশ্ন করো যে আমি যে একটা সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যার তৈরি করার জন্য আমি ফার্স্টে সমস্যাকে চিহ্নিত করলাম, ওকে ফাইন। তারপরে আমরা সিস্টেমটাকে বিশ্লেষণ করলাম যে হ্যাঁ, এই সফটওয়্যারের জন্য যে যে রিকোয়ারমেন্ট বা যে যে তথ্য লাগবে সবই ঠিক আছে, এগুলোকে আমি সব বিশ্লেষণ করলাম। তো এখন 3 নাম্বার স্টেপে তুমি কি কাজ করতে পারো? আমাদের কিন্তু অবশ্যই এই 3 নাম্বার স্টেপে এটাই চিন্তা করতে হবে যে আমি যে সফটওয়্যারটি তৈরি করব সেই সফটওয়্যারের জন্য আসলে কি কি ইনপুট লাগবে, আর আমি যদি ইনপুট দিই তাহলে আউটপুটটা কীরকম পেতে পারি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব এই প্রোগ্রাম পরিকল্পনার তৃতীয় ধাপে। তো আমরা বলতে পারি যে প্রোগ্রাম পরিকল্পনার তৃতীয় ধাপ হচ্ছে প্রোগ্রামের ইনপুট ও আউটপুট নির্ণয় করা, অর্থাৎ এই ধাপে আমরা নির্ণয় করব যে আমাদের প্রোগ্রাম বা সফটওয়্যারের জন্য কি কি ইনপুট লাগবে এবং কি এই সকল ইনপুট দিলে আমরা কি কি আউটপুট পেতে পারি। আশা করি 3 নাম্বার যে স্টেপটি আছে সেটি তোমরা বুঝতে পেরেছ। খেয়াল করো, প্রোগ্রাম পরিকল্পনার 4 নাম্বার ধাপ হচ্ছে অ্যালগরিদম উন্নয়ন। আর আমি আশা করতেছি যে অ্যালগরিদম কি সেটি তোমরা অলরেডি জানো। তো তোমরা জাস্ট এখানে এই অ্যালগরিদমের একটি সংজ্ঞা দিয়ে দিবা যে কোনো সমস্যার সমাধানের জন্য ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। তো অ্যালগরিদম নিয়ে এখানে আর বিস্তারিত কিছু বলতেছি না। আমাদের প্রোগ্রাম পরিকল্পনার পঞ্চম ধাপ হচ্ছে ফ্লোচার্ট উন্নয়ন। আশা করি ফ্লোচার্ট কি সেটিও তোমরা এখন জানো। তো জাস্ট এখানে এই 4 আর 5 নাম্বার ধাপে শুধু 2টি সংজ্ঞা দিয়ে দিবা, যে অ্যালগরিদমের সংজ্ঞা আর ফ্লোচার্টের সংজ্ঞা। তো খেয়াল করো, আমাদের 6 নাম্বার স্টেপে আছে প্রোগ্রামিং ভাষা নির্ধারণ।
তুমি নিজে একটু চিন্তা করো যে আমরা যে একটা সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যার তৈরি করার পূর্বে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করতেছি। তার ফার্স্ট পরিকল্পনা ছিল সমস্যা চিহ্নিত করা। ওকে ফাইন, আমি সমস্যাকে চিহ্নিত করেছি। তারপর সেকেন্ড স্টেপ আমরা সিস্টেমটাকে বিশ্লেষণ করলাম যে আমাদের যে সফটওয়্যারটি তৈরি করতে হবে সেই সফটওয়্যারের জন্য আসলে কী কী তথ্য লাগবে সেগুলোকে আমরা সংগ্রহ করে বিশ্লেষণ করলাম। তো থার্ড স্টেপে কী করছি আমরা, যে আমাদের সফটওয়্যারের জন্য কী কী ইনপুট লাগবে আর ইনপুট দিলে আমরা কী কী আউটপুট পেতে পারি সেগুলোকে নির্ণয় করছি। যাই হোক, আমরা 4 নম্বর স্টেপে অ্যালগোরিদমকে ডেভেলপ করলাম, 5 নম্বর স্টেপে আমরা ফ্লো চার্টকে ডেভেলপ করলাম। তো এখন আমরা 6 নম্বর স্টেপে এমন কী কাজ করতে পারি। তো দেখো, আমরা কিন্তু 6 নম্বর স্টেপে অবশ্যই প্রোগ্রামিংয়ের ভাষাটাকে সিলেক্ট করতে পারি যে আমরা আসলে কোন ভাষা ব্যবহার করে সফটওয়্যারটিকে তৈরি করব। কারণ আমরা কিন্তু সবাই জানি যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন, এরকম অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এই যে একটি সফটওয়্যার আমরা তৈরি করব, এই সফটওয়্যারটি আসলে কোন ভাষা বা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করব সেটি এই স্টেপে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রোগ্রাম পরিকল্পনার ষষ্ঠ ধাপ হচ্ছে প্রোগ্রামিং ভাষা নির্ধারণ। অর্থাৎ আমরা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সফটওয়্যারটিকে তৈরি করব সেটি এখানে নির্ণয় করব বা এখানে নির্ধারণ করব। আশা করতেছি প্রোগ্রাম পরিকল্পনার 6 নম্বর ধাপটি তোমরা বুঝতে পেরেছ। এখন নিজে থেকে একটু খেয়াল করো তো আমাদের 7 নম্বর ধাপটা আসলে কি হতে পারে। যেহেতু আমরা প্রোগ্রামিংয়ের ভাষাটা সিলেক্ট করেছি যে আমরা এই ভাষা ব্যবহার করে সফটওয়্যারটি তৈরি করব, তাহলে কিন্তু আমরা 7 নম্বর স্টেপে এই প্রোগ্রামের কোডটাকে লিখতে পারি বা প্রোগ্রাম রচনা করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে প্রোগ্রাম পরিকল্পনার 7ম ধাপ হচ্ছে প্রোগ্রাম রচনা বা প্রোগ্রাম কোডিং। অর্থাৎ আমরা 6 নম্বর স্টেপে যে ভাষাটি সিলেক্ট করলাম সেই ভাষা ব্যবহার করে এখন সফটওয়্যারটিকে আমরা তৈরি করব। তো এটি হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার 7ম ধাপ। এখন খেয়াল করো আমাদের 8 নম্বর ধাপটা কি হতে পারে। আমরা কিন্তু অলরেডি প্রোগ্রামের কোডটা লিখে ফেলেছি বা প্রোগ্রাম রচনা করেছি। তাহলে আমরা 8 নম্বর স্টেপে এমন কী কাজ করতে পারি। লক্ষ্য করো, আমরা 8 নম্বর ধাপে রেখেছি প্রোগ্রাম কম্পাইলেশন। আসলে এখানে প্রোগ্রাম কম্পাইলেশন বলতে কি বুঝি। আমরা কিন্তু সবাই জানি যে কম্পিউটার 0 আর 1 বা মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বোঝে না। তাহলে এই যে আমরা পাইথন, সি, সি প্লাস প্লাস, সি শার্প বা জাভা ব্যবহার করে একটি প্রোগ্রাম কোড তৈরি করলাম বা প্রোগ্রাম রচনা করলাম, সেই প্রোগ্রামটি কম্পিউটার কীভাবে বুঝবে। এর জন্য এই প্রোগ্রামিং কোডটাকে আমরা কম্পাইল করে কম্পিউটারের নিজস্ব ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করব। এর জন্য আমাদের এই 8 নম্বর ধাপই হচ্ছে প্রোগ্রাম কম্পাইলেশন। অর্থাৎ আমরা 7 নম্বর ধাপে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সফটওয়্যারটিকে তৈরি করলাম বা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামটিকে তৈরি করলাম, সেই প্রোগ্রামটিকে এখন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করব এই কম্পাইলারের সাহায্যে। এর জন্য আমাদের 8 নম্বর ধাপটি হচ্ছে প্রোগ্রাম কম্পাইলেশন। আশা করি 8 নম্বর ধাপটি তোমরা বুঝতে পেরেছ। তো খেয়াল করো আমাদের 9 নম্বর ধাপটি হচ্ছে প্রোগ্রাম পরীক্ষণ ও ভুল সংশোধন বা প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং। যেহেতু আমরা অলরেডি আমাদের প্রোগ্রামটিকে তৈরি করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে ফেলছি, তো এখন কিন্তু আমরা চিন্তা করব যে আসলে এই প্রোগ্রাম বা সফটওয়্যারে কোনো ভুল আছে কি না। তো সেগুলোকে আমরা কি করব, এখানে অবশ্যই টেস্ট করব। টেস্ট করে দেখব কোনো ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে সেটা আমরা এই স্টেপে সংশোধন করব। এর জন্য এই স্টেপের নাম দিয়েছি আমরা প্রোগ্রাম পরীক্ষণ ও ভুল সংশোধন। তো আশা করতেছি 9ম ধাপের কাজও তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো, এখান থেকে তোমাদের আরও একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে ডিবাগিং বলতে কী বোঝায়। আসলে এখানে ডিবাগিংয়ের মূল কাজই হচ্ছে যে প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে সংশোধন করা। তো যেহেতু ডিবাগিং কথাটা আসছে, এখানে আমি আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যে বাগ বলতে কী বোঝায়, এরকম একটি প্রশ্ন আসতে পারে যে BUG বাগ, এই বাগ আসলে কী। মূলত বাগের সাহায্যে প্রোগ্রামের কোনো ভুল ত্রুটি নির্ণয় করা হয় আর ডিবাগের সাহায্যে ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা হয়। আশা করতেছি এখানে বাগ আর ডিবাগ জিনিসটা কি সেটি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো, প্রোগ্রাম পরিকল্পনার 9ম ধাপ হচ্ছে প্রোগ্রাম পরীক্ষণ ও ভুল সংশোধন। অর্থাৎ এই ধাপে আমরা প্রোগ্রামটাকে টেস্ট করব বা পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটিকে আমরা অবশ্যই সংশোধন করব। এখন খেয়াল করো আমাদের 10ম ধাপ হচ্ছে ডকুমেন্টেশন। আসলে আমরা ডকুমেন্টেশন বলতে কী বুঝি, এখান থেকে কিন্তু একটি অতি সংক্ষিপ্ত প্রশ্নও দিতে পারি তোমাকে যে ডকুমেন্টেশন বলতে কী বোঝায়। এই যে আমরা প্রোগ্রাম পরিকল্পনা বা একটা সফটওয়্যার তৈরি করার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করলাম, প্রায় আমরা 1 থেকে 10ম পর্যন্ত চলে আসছি। তো এই যে 1 থেকে শুরু করে 9 নম্বর স্টেপে আমরা যে পরিকল্পনাগুলো করছি, এই প্রত্যেকটা পরিকল্পনার একটি সার সংক্ষেপ এই ডকুমেন্টেশন বা এই 10ম ধাপে আমরা লিপিবদ্ধ করে রাখবো। বিষয়টি আরেকবার ক্লিয়ার করতেছি, একটু খেয়াল করো।
এই যে একটি সফটওয়্যার তৈরি করার পূর্বে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করলাম, এই প্রত্যেকটা পরিকল্পনার একটি সারসংক্ষেপ আমরা এই 10ম ধাপ বা ডকুমেন্টেশনে লিপিবদ্ধ করে রাখব, যাতে পরবর্তীতে কোনো একটি প্রবলেম হলে বা কোনো একটি সমস্যা হলে খুব সহজে আমরা জিনিসটাকে সমাধান করতে পারি। তো এটি হচ্ছে মূলত ডকুমেন্টেশনের কাজ। খেয়াল করো, আমাদের 11 নম্বর ধাপ হচ্ছে ইনস্টলেশন। আশা করতেছি এই ধাপের কাজ তোমরা অলরেডি বুঝে গেছো। তো আমরা যে একটা সফটওয়্যার তৈরি করলাম বা একটা সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যারটি তৈরি করার পর অবশ্যই আমাদের ইনস্টল করে দেখতে হবে যে আসলে সফটওয়্যারটি ঠিকমতো কাজ করতেছে কিনা। তো এর জন্য আমাদের 11 নম্বর ধাপই হচ্ছে ইনস্টলেশন। কারণ আমরা ফার্স্টে সমস্যাকে চিহ্নিত করলাম, সিস্টেমটাকে বিশ্লেষণ করলাম, প্রোগ্রামের ইনপুট আউটপুট নির্ণয় করলাম, অ্যালগরিদম উন্নয়ন করলাম, ফ্লোচার্ট উন্নয়ন করলাম, তারপরে প্রোগ্রামিংয়ের ভাষাকে সিলেক্ট করলাম যে আমরা এই ভাষা ব্যবহার করে সফটওয়্যারটিকে তৈরি করব। ওকে ফাইন, সেই ভাষা ব্যবহার করে আমরা প্রোগ্রাম রচনাও করলাম। সেই প্রোগ্রাম রচনা বা সেই প্রোগ্রামকে আমরা কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করলাম। তারপরে আমরা কি করলাম, সেই প্রোগ্রামটাকে টেস্ট করলাম যে আসলে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল ত্রুটি থাকতো তাহলে সেগুলোকে অবশ্যই আমরা এখানে সংশোধন করতাম। তারপর আমরা কি করেছি যে এই প্রত্যেকটা ধাপের একটি সারসংক্ষেপ এই ডকুমেন্টেশনে লিপিবদ্ধ করে রাখলাম। তো দেখো, আমাদের কিন্তু মূলত প্রায় সব কাজই শেষ। এখন কিন্তু আমরা এই 11 নম্বর ধাপে জাস্ট এই সফটওয়্যার যেটিকে আমরা তৈরি করলাম সেটিকে ইনস্টল করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এর জন্য আমরা বলতে পারি যে প্রোগ্রাম পরিকল্পনার 11তম ধাপ হচ্ছে ইনস্টলেশন। অর্থাৎ আমরা যে সফটওয়্যারটিকে তৈরি করলাম সেই সফটওয়্যারটিকে এই ধাপে ইনস্টল করে দেখব যে সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো প্রোগ্রাম পরিকল্পনার সর্বশেষ বা 12 নম্বর ধাপ হচ্ছে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। অর্থাৎ এই যে আমরা একটি সফটওয়্যার তৈরি করলাম, এই সফটওয়্যারটিকে ভবিষ্যতে আপডেট করতে পারি বা কোনো পরিবর্তন করতে পারি, এর জন্য এই সফটওয়্যারটিকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে বা রক্ষণাবেক্ষণ করতে হবে। তো আশা করতেছি প্রোগ্রাম পরিকল্পনা যে 12টি ধাপ আছে সেই 12টি ধাপের কাজ তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি অবশ্যই মিনিমাম তোমরা 3 থেকে 4 বার দেখবা, তাহলে সেই ক্ষেত্রে এই প্রোগ্রাম পরিকল্পনার ধাপ কষ্ট করে আর মুখস্থ করতে হবে না, তোমরা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে লিখতে পারবা। তো খেয়াল করো, এই প্রোগ্রাম পরিকল্পনার ধাপ থেকে অতি সংক্ষিপ্ত হিসেবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো খেয়াল করো, ফার্স্টের প্রশ্নটা হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ বর্ণনা করো। এখানে এই 12টি স্টেপ বা 12টি ধাপের বর্ণনা সহ লিখতে হবে। তো 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, ডকুমেন্টেশন বলতে কী বোঝায়। দেখো, এটি কিন্তু প্রোগ্রাম পরিকল্পনার মধ্যে থেকেই একটি ধাপ তোমাকে অতি সংক্ষিপ্ত হিসেবে দিতে পারে যে ডকুমেন্টেশন বলতে কী বোঝায়। তো আশা করি এই টাইপের প্রশ্ন এখন পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, প্রোগ্রাম টেস্টিং কী। দেখো, এই প্রোগ্রাম টেস্টিংও কিন্তু প্রোগ্রাম পরিকল্পনার একটি ধাপের মধ্যে আছে, যেটি মেবি 9ম স্টেপ বা 9ম ধাপে রয়েছে। তো আশা করতেছি এই টাইপের প্রশ্ন যদি এখন পরীক্ষায় আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এই ছিল মূলত আজকের লেকচার। আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।